না, নেই তো, নেই। আমার আমার নিজের জগাতে 47 নম্বর ওয়ার্ড আমার বাড়ি, সেখানে সেম জিনিসের জায়গা রয়েছে। এগুলো পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। পরিকল্পিতভাবে হাওড়া শহরটাকে ডাস্টবিনে পরিণত করেছে তৃণমূল। চুরি ছাড়া কাজ নেই তাদের। পুরো পরিষেবাটাকে বন্ধ করেছে এই দুর্নীতির জন্য। এর আগের বিধায়ক মনোজ বাবু, তিনি এই শিবপুর থেকে দাঁড়াতে পারেননি, কারণ লুট করেছেন তিনি। কর্পোরেশনের যতগুলো কাউন্সিলর ছিল এখন জমি আর বাড়ি বিক্রির দালাল হয়েছে। তৃণমূল বিজেপি বুঝি না দাদা, আপনার কাছে রিকোয়েস্ট, যদি আপনি ফিরে আসেন আমাদের পাশে একটু দাঁড়াবেন, আমাদের দিকে তাকাবেন। আমি জানি না তৃণমূল কোন লজ্জায় মানুষের কাছে ভোট চাইতে আসে, জানি না তারা কি বলতে চায় যাতে আবার চুরি দুর্নীতি করতে পারি, তাই আমাদের ভোট। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি হাওড়া শিবপুর বিধানসভায়। আমার সাথে রয়েছেন হাওড়া শিবপুর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ। দাদা, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আপনাকে স্বাগত। দাদা, শিবপুরের হাওয়া কি বুঝছেন? শিবপুরের হাওয়া তো মানুষ বলবেন, তবে এটা বলতে পারি যে দিদি নমস্কার, এই ড্রেন, খারাপ রাস্তা, নিকাশি ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টিতে এই প্রত্যেকটা 10টা ওয়ার্ডের মধ্যে প্রতি ওয়ার্ডে হাঁটু জল, গার্বেজ জমা হয়ে থাকা, সেখান থেকে অসুখ বিসুখ। নমস্কার, সাপোর্ট চাই সবার। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইছেন সবাই। নমস্কার। নমস্কার দিদি। জল আর জল না, নেই তো, নেই। আমার আমার নিজের জগাতে 47 নম্বর ওয়ার্ড আমার বাড়ি, সেখানে সেম জিনিসের জায়গা রয়েছে। এগুলো পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। মানে 2018 সাল থেকে একটা হাওড়া কর্পোরেশনের মতো এত বড় কর্পোরেশন, এটা পুরসভা এরিয়া, এখানে কাউন্সিলররা থাকে, তার এই কাজগুলো করেনি পুরো পরিকল্পিত। একদমই সম্ভব নয়। আমার বাড়িতেও এক অবস্থা দিন। সবার আগে এই জঞ্জালগুলো থেকে বেরিয়ে আসতে হবে, তাই সাপোর্টটা একটুখানি দরকার। প্রত্যেকটা 10টা ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ এক যন্ত্রণার কথা বলছেন। সকালবেলা 50 নম্বর ওয়ার্ডে গেছিলাম দিদি, সেখানে চোখে জল চলে আসবে। তার আগে 47 নম্বর ওয়ার্ডে গেছি, সেখানে দিনের বেলাতে এই সময় বৃষ্টি হয়নি, গোড়ালির ওপর অব্দি পাঁক জল রাস্তার, সেখান দিয়ে মানুষ ঘুরছে। এটা পরিকল্পিত একটা অসভ্যতামি মানুষের সঙ্গে করেছে। আপনারা জানেন যে 3 টার্মে তৃণমূল সরকার এখানে ছিল, তৃণমূলের জনপ্রতিনিধিরা ছিলেন, তৃণমূল এমএলএ, এমপি, কাউন্সিলর, তারা কিচ্ছু করেননি। কেন করেননি জানি না, তবে মানুষের ক্ষতি করেছেন এটা সবাই জানে। এখান থেকে বেরোতে চাইছি দিদি, আপনাদের প্রত্যেকটা যন্ত্রণা আমরা জানি, সমর্থন করুন, নিশ্চয়ই বেরোতে পারবো এখান থেকে। চুরি ছাড়া এরা অন্য কোনো কাজ করেনি। যদি এইখানে এই খাতে খরচগুলো হতো, তাহলে টাকাটা তো চুরি করা যেত না, পকেটে নেওয়া যেত না। মানুষকে দুঃখ দিয়েছেন, একটু সাপোর্ট করুন, নিশ্চয়ই আমরা পারবো। ভালো থাকবেন দিদি। আপনারা নিজেরা শুনতে পাচ্ছেন যে জাস্ট বলা শুরু করেছিলাম, আর সেই একই কথা বললেন সাধারণ মানুষ। একদম একদম শুধু আমাদের ড্রেন, পাঁক জল থেকে বেরোতে হবে, একদম সাধারণ মানুষ। ভালো থাকবেন। একদম ঠিক আছে। দেখুন, আমরা যখন কথা বলছিলাম সেই সময় সাধারণ মানুষ তারা জানিয়ে দিচ্ছেন কি দুর্ভাগা অবস্থা। পরিকল্পিতভাবে হাওড়া শহরটাকে ডাস্টবিনে পরিণত করেছে তৃণমূল। চুরি ছাড়া কাজ নেই তাদের। পুরো পরিষেবাটাকে বন্ধ করেছে এই দুর্নীতির জন্য। এর আগের বিধায়ক মনোজ বাবু, তিনি এই শিবপুর থেকে দাঁড়াতে পারেননি, কারণ লুট করেছেন তিনি। কর্পোরেশনের যতগুলো কাউন্সিলর ছিল এখন জমি আর বাড়ি বিক্রির দালাল হয়েছে। যদি তারা দালালি করে, যদি তারা চুরি করে, তো তাহলে এই রাস্তা হোক, নিকাশি ব্যবস্থা হোক, ড্রেন হোক, প্রত্যেকটা জায়গায় ঘুরবেন, দেখবেন ভ্যাট এখন রাস্তার উপরে। এলাকার পুকুরগুলো, জলাশয়গুলোকে বুঝিয়ে বেআইনি ভাবে নয় বাড়ি বানিয়েছে, টাকা কামিয়েছে, নয় সেগুলো আমাদের মলমূত্র, পায়খানা, প্রস্রাব, নোংরা জিনিস জমা হওয়ার জায়গা করেছে। আগে পুকুরগুলোতে লোকে স্নান করত,
সেই অবস্থাকে ধ্বংস করে দিয়েছে, পরিবেশ নষ্ট করেছে। না তৃণমূলের এমপি, না এমএলএ, না কাউন্সিলর, তারা কিচ্ছু করেনি, যে পরিণতিতে হাওড়া আজকে কার্যত ডাস্টবিনের রূপ নিয়েছে। যে কোনো মানুষকে জিজ্ঞাসা করুন হাওড়ার সমস্যা কি, একটাই কথা বলবে যে স্বল্প বৃষ্টিতে হাঁটু অব্দি জল, সেই জল মানুষের শোবার ঘরে, রান্নাঘরে ঢুকে যায়, ঠাকুর ঘরে ঢুকে যায়, রোগ জীবাণু মানুষের ঘরে ঘরের ভেতর ঢুকে যাচ্ছে। ওই পাঁক ড্রেনের জলের ওপর দিয়ে তাদের চলাচল করতে হচ্ছে, ময়লা ফেলবার জায়গা নেই, আর দুর্নীতি চলছে ক্রমাগত, নেশার বস্তু বিক্রি হচ্ছে। পুলিশ এবং তৃণমূলের নেতারা সেই আঁতাত করে যুব সমাজকে শেষ করছে। এখান থেকে নিষ্কৃতি পেতে চাইছে দল মত নির্বিশেষে হাওড়ার মানুষ তথা শিবপুরের মানুষ। প্রত্যেকটি ওয়ার্ড যেন নরক কুণ্ড বানিয়ে রেখে দিয়েছে। যে কোনো মানুষের সঙ্গে আপনারা কথা বলুন, বুঝতে পারবেন যে কি কারণে তারা যে পরিবর্তন মানুষ করেছিলেন 2011-তে, সেই পরিবর্তনের পাল্লায় পড়ে সবটুকু নিঃস্ব হয়ে যাওয়ার ভয়তে মানুষ আবার পরিবর্তন চাইছেন। প্রত্যেকেই বলছেন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কথা বলুন সবার সঙ্গে। এটা একদম অভিযোগ নয়, এটা হাওড়ার মানুষের কথা, আমার একদম কথা নয়। যে কোনো কাউকে জিজ্ঞেস করুন, তৃণমূলে জানে এগুলো অভিযোগ নয়, এগুলো সত্যি। ওই ড্রেন পাকে চুলকুনিতে তৃণমূলের ভোটারদেরও চামড়ায় অসুখ হয়ে গেছে, স্কিন ডিজিজ। এখানে চ্যাংড়া জলা বলে একটা জায়গা আছে 47, সেখানে ড্রেনের ওপর দিয়ে মানুষকে হাঁটতে হয়, ওটাই রাস্তা, ওটাই জল, কোন অভিযোগ নয়। এটাই হাওড়া শিবপুরের বাস্তব। আমি জানি না তৃণমূল কোন লজ্জায় মানুষের কাছে ভোট চাইতে আসে, জানি না। তারা কি বলতে চায় যাতে আবার চুরি দুর্নীতি করতে পারি, তাই আমাদের ভোট দিন। জল, পাঁক, ড্রেন, এই সমস্যায় থাকুন আবার, তাই তৃণমূলকে ভোট দিন। যাতে আমরা আবার মানুষের সারি সর্বনাশ করতে পারি, তাই তৃণমূলকে ভোট দিন। যাতে আবার চাকরি চুরি করতে পারি, তাই তৃণমূলকে ভোট দিন। যাতে কর্মসংস্থান না হয়ে ছেলে মেয়েদের জীবন শেষ হয়ে গিয়ে শুধুমাত্র 1,500 টাকার ভাতায় মুখে সেলোটেপ দিয়ে মুখ বন্ধ করে দিই, তাই তৃণমূলকে ভোট দিন। এই হচ্ছে, দেখুন না রাস্তার দিকে তাকে নিচে করুন, এটা সাধারণ অবস্থা, কিচ্ছু না। সাপোর্ট চাইছি। তৃণমূলের বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারবেন? তৃণমূলের বিরুদ্ধে তো বিজেপির লড়াই নয়, বিজেপির লড়াই হচ্ছে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান তৈরি করা নিয়ে। বিজেপির লড়াই হচ্ছে যে পশ্চিমবঙ্গে কলকারখানা যেগুলো চলে গেছে 6,688টা, ব্রিটেনিয়ার মতো কোম্পানি, এই তোলাবাজির জন্য হাওড়ার প্রত্যেকটা কারখানা বেল্টের যারা মালিক রয়েছেন, শ্রমিক রয়েছেন, তাদের জিজ্ঞেস করুন। বিজেপির লড়াই ওগুলোকে ফেরত আনা নিয়ে। আমরা কনস্ট্রাকশনের জন্য লড়াই করছি, আর তৃণমূলকে হাঁটাবার জন্য হাওড়াতে ড্রেন, পাঁক, জল, গার্বেজ, ময়লা নিকাশি ব্যবস্থায় ভেসে যাওয়া মানুষ, ডেঙ্গিতে আর বিভিন্ন অসুখে ভোগা মানুষ, তারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন। আর বিজেপিকেই মনে হচ্ছেন একমাত্র রাস্তা পরিবর্তনের জন্য। আমাদের কোনো লড়াই নেই, আমাদের লড়াইটাই হচ্ছে ভবিষ্যৎটা তৈরি করবার জন্য। যে ক্ষতি তারা তৈরি করে দিয়ে গেছে, অর্থনৈতিক, সামাজিক, শারীরিক অসুস্থতা। 3-4টে হেলথ সেন্টার ছিল এই শিবপুরে, সেগুলো দেখলে আপনার চোখে জল চলে আসবে। তৃণমূলের আগের প্রার্থী কোনো কিছু না করে যিনি জিতেছিলেন এমএলএ মমতা বন্দ্যোপাধ্যায়, যেমন ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে চলে গেছিলেন, এরপর জানি না সম্মানীয় এলপি শুভেন্দু বাবুর কাছে আবার হেরে গিয়ে নন্দীগ্রামের বদলে শুধুমাত্র ইনস্টাগ্রামে চলে যাবেন কিনা তা জানি না। তবে এটা বলতে পারি যে মনোজ বাবু এইখান থেকে হেরে গেছেন। দেওয়ালে তিনি পোস্টার কেছেন, চুরি, দুর্নীতি, ক্রিমিনালদের সঙ্গে থাকবার জন্য মানুষ পোস্টার মেরেছে, বিজেপিকে মারতে হয়নি। তিনি লজ্জায় দাঁড়াননি, তৃণমূল ভয় দাঁড় করেনি, জানে হারবে। তার বদলে এই মনোজ বাবু যে ক্ষত তৈরি করেছে মানুষের মনে, মানুষের জীবনে, আর্থিকভাবে, সামাজিকভাবে, রাস্তাঘাট তছনছ করে, সেই ক্ষততে মলম দেওয়ার জন্য একজন ডাক্তারকে ডেকে নিয়ে এসছে। এবার সে কে ডাক্তার? যে বালিকে বানের জলে ভাসিয়ে এসছে। ওখানে দাঁড়ালে ওখানে জনতারা তাড়া করবে, তাই ভাগাকে এই পারে চলে এসছে। আর তিনি মনে করছেন শিবপুর আর বালি পাশাপাশি বর্ডার। আমার বাংলায় একটা কথা আছে, ও পাড়ায় কাঁঠাল পেকেছে, এ পাড়ায় গন্ধ ছেড়েছে। আমরা জানি আপনি কি দুর্গন্ধ ছড়িয়ে এখানে এসেছেন। এই জন্য মেন রোড দিয়ে হাঁটছে, গলিতে ঢুকছে না। ঢুকলেই মায়েরা, বোনেরা কোমরে আঁচল এরম করে গুঁজে এইভাবে দাঁড়িয়ে রয়েছে, আয়। কারণ এদেরই দুর্নীতির জন্য। ঠিক এই শিবপুরের প্রত্যেক বাড়ি বাড়িতে একটু বৃষ্টি হলেই জল, ড্রেনের পাঁক রাস্তায়,
অধিকাংশ জায়গাতে মা বোনেরা হাঁটুর উপর দিয়ে কাপড় তুলে হাঁটতে হয় তাদের। ছেলেরা হাফ প্যান্ট থেকে পরে বাড়ি থেকে বেরোয়, একটু উঁচু জায়গায় উঠে তারা ফুল প্যান্ট পরে। গলি গলিতে এমন অবস্থা হয়েছে পেশেন্ট বার করা যায় না, আত্মীয় কুটুমকে নেমন্তন্ন করা যায় না, অসামাজিক হয়ে যেতে হচ্ছে এখানে। পরিত্রাণ চাইছে হাওড়ার মানুষ, একটাও কোনো অভিযোগ নয়। আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন যে ড্রেন, রাস্তা, পাঁক, জল, রোগ, অসুখ বিসুখ আর তার সঙ্গে এই গার্বেজ, জঞ্জাল, এগুলোকে নিয়ে ভালো আছেন? একটু তাকিয়ে দেখলেই বুঝতে পারবেন। আমি বরং কম বলছি। যারা তৃণমূলকে ভোট দিত, দেখুন করোনার মশা ওপাড়ায় হবে, এই জীবাণু ওপাড়ায় জন্মাবে, এপাড়ায় আসবে না, এপাড়ার ডেঙ্গি ওপাড়ায় গিয়ে কামড়াবে না, এমন কোন রকম কাউন্সিলরদের মতো মশা আর জীবাণুদের এরিয়া ভাগ করে দেওয়া নেই। তৃণমূল জানে টাকা পয়সা চুরি করে আমাদের নেতারা ডুবিয়েছে, রাস্তায় পাঁক জল করেছে, অসুখ তৈরি করেছে, কাল আমরা মরবো। তারা পরিত্রাণ চাইছেন এখান থেকে, এটাই বলতে পারি। দাদা একেবারে অন্য একটি প্রসঙ্গে যাব। আপনি যে দলের প্রার্থী হয়েছেন সেই দলেরই প্রার্থী হয়েছেন অভয়ার মা। বামপন্থীরা বারংবার বলছেন যে অভয়ের মা রাজনীতিতে এসেছেন ভালো, কিন্তু দয়া করে যারা আন্দোলন করেছিলেন, যারা গাড়ি আটকেছিলেন, সেই তাদের অপমান করবেন না। দেখুন, বামপন্থীদের কোন রকম কোনো ইস্যু নেই। তারা কে, এটা বড় প্রজন্ম ভুলে গেছে তারা কে। নমস্কার দাদা, এবারে চোখ বন্ধ করে দিচ্ছি। এটা আপনি এই যে আমাদের এই এনার বাড়ি আমার বাড়ি, কারবার বড় বড় কারখানা, কিভাবে আপনাদের এখানে আলো নেই? আলো নেই, দেখুন না, ত্রিফলা লাগিয়েছিল প্রথম একটা আলো জ্বলে না, একটা আলো জ্বলে না। আমফানে এই যে পুকুরটা পুরো ভেঙে গেছে, পাড়গুলো নেতাদের পুরো গার্বেজ পাড়ার ফেলার পুকুর- জায়গা করেছে পুকুরগুলো, হ্যাঁ, পুকুরগুলো নষ্ট করে দিয়েছে। পুকুর পুরো নষ্ট পুকুর। কিন্তু তাদের এলাকার গিয়ে দেখুন, নেতাদের এরিয়ায় গিয়ে দেখুন, তাদের পুকুর কিন্তু বাঁধানো আছে, চেয়ার পাতা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, আলোয় ঝলমল করছে একটা পাড়া। ড্রেন আর জলে আমরা সামান্য কি জলে জায়গা- কি আছে? আমরা কি জায়গায় বসবাস করি আপনারা নিজেরা চোখে দেখে যান। মানুষের একটু চেতন হওয়া দরকার। ঝাড়ুদারকে ঝাড় দিতে বললেই সেই পয়সাটা তো খরচ হয়ে যাবে। তাহলে পরিষ্কার তৃণমূলের নেতার বউ কি করে ইলিশ মাছ আনবে? গরম দিচ্ছে। দাদা জনগণের এত অভিযোগ পূরণ করতে পারবেন বিধায়ক? একটাই শুধু কথা বলি, পরিকল্পিত ভাবে যেখানে চুরি নেই তৃণমূল সেই কাজগুলো থেকে দূরে সরে যায়। ড্রেন পরিষ্কার করার লোক রয়েছে, পরিষেবা রয়েছে, রাস্তা বানাবার জন্য বাজেট রয়েছে। কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির? আগে দাদা নয়, এই প্রত্যেকটা মানুষের ট্যাক্সের পয়সা, হাওড়াবাসীর, আমাদের শিবপুরের মানুষের ট্যাক্সের পয়সা, সেটা কর্পোরেশনেও যায়। আর কর্পোরেশন এরিয়া মানে আপনি ভাবতে পারেন, অধিকাংশ জায়গায় হাওড়ার এই কর্পোরেশন এরিয়ার 50 নম্বর ওয়ার্ড, সেখানে কলা গাছের ভেলা চলে, ওটা পরিবহন, এই পুরো সিস্টেমটাকে ব্লক করে রেখে দেওয়া হয়েছে। রাস্তাঘাট যদি ঠিক হয় তাহলে মানুষের ট্যাক্সের টাকা কর্পোরেশন থেকে খরচ হয়। যদি ড্রেন ঠিক হয় তাহলে মানুষের ট্যাক্সের টাকা ঠিক জায়গায় খরচ হয়। এগুলো তো নিয়মিত প্রকল্প। যদি ভ্যাট, ময়লা ফেলার জায়গা, সেগুলোকে সঠিক সংরক্ষণ করা যায়, যে টাকা জমা দেওয়া রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়। কিন্তু মুশকিল হয়ে গেছে, তৃণমূল একদমই চায় না যে কোনো টাকা, মানুষের টাকা মানুষের জন্য খরচ হোক। ওরা বলে না 24 ঘন্টা মানুষের পাশে আছি, কারেক্ট বলে, একদম 24 ঘন্টা যাতে মানুষকে ঝাড়তে পারে তাই নজর রেখে কাছে আছে। ওরা কোনো কাজের সঙ্গে নেই যে কাজ মানুষের জন্য খরচ হবে। মানুষের জন্য যদি খরচ হয় তো তাহলে এই ধরনের পরিষেবাগুলো, এগুলো তো খুব স্বাভাবিক সুস্থ একটা ব্যবস্থা। আপনি যে প্রশ্নটা করলেন, মানুষ এদের কাছ থেকে নিষ্কৃতি পেতে চাইছে। তারা পরিষ্কার ভারতীয় জনতা পার্টির ওপরে আস্থা রাখছে। তারা জানে এখানে হালুম করে সিংহ ছেড়েছে জগন্নাথ বাবু, সিংহের এখানে দরকার নেই, তাদের জন্য চিড়িয়াখানা রয়েছে। জানি না কেন উনি দেওয়ালে দেওয়ালে ঘুরছেন। ডাক্তার বাবু, এই বিষয়ে তার ভাবা উচিত। তো যাই হোক, শুধু একটাই কথা বলবো যে খুব স্বাভাবিকভাবে প্রক্রিয়াটাকে, মানুষ বেঁচে থাকার যে আধুনিক সুস্থ প্রক্রিয়া, যেটা কর্পোরেশন সিস্টেমের মাধ্যমে প্রবাহিত হয়, সেই টাকাগুলোকে আটকে যে রেখে দিয়েছে, সেই কাজগুলোকে যে বন্ধ করে রেখে দিয়েছে। রাস্তা বানাবো না, ড্রেন করে দেব না, ড্রেনের জল ঠাকুর ঘরে ঢুকুক, শোবার ঘরে ঢুকুক, খাটের ওপর রান্না করে কত পরিবার আর জাস্ট 1 মাস পর আপনি ভাবতে পারবেন না এই জায়গাতে হয়। তৃণমূলের পরিষ্কার, যদি মানুষ ভালো থাকে, মানুষের টাকা মানুষের জন্য খরচ হয়, ওদের খুব রাগ হয়। আর এই টাকাটা আটকে রেখে দিলেই ওদের বউয়ের গলায় অপ্রয়োজনীয় গয়না হবে, ঠিক আছে, 4টে বাড়ি 4টে গাড়ি হবে, তাদের চোর বলুন, কোনো অসুবিধা নেই। খোঁজ নিন তৃণমূলের কাউন্সিলররা কি করে, যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন, বলবে যে জমির দালালি করে আর পুরনো বাড়িগুলোকে
বৃদ্ধ বৃদ্ধাদের ভয় দেখিয়ে খালি করিয়ে সেটাকে ফ্ল্যাট বানিয়ে অবৈধভাবে বিক্রি করবার জন্য ধান্দা করে। তাই মানুষের এই অবস্থা। পরিষ্কার মানুষ পরিবর্তন ঘটালে আমরা পরিকর, ভারতীয় জনতা পার্টি বদ্ধপরিকর রয়েছে যে একটা মানুষ পরিবর্তন চাইছেন। শুনুন, পরিবর্তন আমরা চাই, তৃণমূল বিজেপি বুঝি না। দাদা আপনার কাছে রিকোয়েস্ট, যদি আপনি ফিরে আসেন আমাদের পাশে একটু দাঁড়াবেন, আমাদের দিকে তাকাবেন, একদম এইটুকুই। শিল্প, স্বাস্থ্য আর শিক্ষা তিনটেই একদম তলানিতে গিয়ে ঠেকেছে, আর আমরা কিছু করার নেই। একদমই তো। আমাদের রাস্তাটা বন্ধ হয়ে গেছে, একদম রাস্তা বন্ধ হয়ে গেছে, পরিষ্কার দেখা যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম চলে গেছে বাইরে। আমার ছেলে টেলেকে সব বাইরে পাঠিয়ে দিতে হচ্ছে বাধ্য হয়ে, কিছু করার নেই, এখানে কিছু নেই তো। এই সিস্টেমটাকে ব্লক করে রেখে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে 2018 সাল থেকে। হাওড়ার শিবপুরের 10টি ওয়ার্ডের মধ্যে 47 নম্বর ওয়ার্ডে 2014 সাল থেকে পুরপিতা মানে কাউন্সিলর নেই। তাহলে অন্যান্য ওয়ার্ডগুলো তৃণমূল পরিকল্পিতভাবে, কারণ যেমন কলেজে ছাত্র নির্বাচন হলে টিএমসিপি হেরে যাবে যারা রবীন্দ্রনাথের ছবি পড়ায়, ঠিক তেমনি নির্বাচন হয়ে গেলে যেমন তৃণমূল চোরকে সবাই দূর করে দেবে, ঠিক তেমনি হাওড়া পুরসভা কর্পোরেশন যদি নির্বাচন হতো, তৃণমূলের একটাও কাউন্সিলর থাকতো না। তারা এত চোর হিসেবে দলের নির্দেশে কাজ করেছে। তৃণমূল অত্যন্ত ঐক্যবদ্ধ দল, তারা কেউ আলাদা আলাদা চুরি করে আরেকজন ভালো এমন নয়, এরা সবাই পাক পাকে একসঙ্গে দলের নিয়মে নির্দেশে। শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা এত অপূর্ব সংগঠন তৈরি করেছে, ওদের একটাই গান, চুরি ছাড়া কাজ নেই। কেমন? তো এটা তো পরিষ্কার যে সিস্টেম, সেটা যদি চলে যায় তাহলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনি ভাবুন না, 7 লাখ 8 লাখ করে শূন্য পদ পড়ে রয়েছে, ছেলে মেয়েগুলো চাকরি পাচ্ছে না। আমি একটা বাড়ি নয়, উনি তো বললেন, বাকিরা মুখ বন্ধ করে রেখে দিয়েছেন। তারা কেউ তৃণমূলের পক্ষে নেই বা পরিষ্কার হাওড়া ভালো আছে এরম নেই, আমাদের ছেলে মেয়েগুলো ভালো আছে এরম নেই। তারা অপেক্ষা করছেন। শিল্পের শহর থেকে চুরি শিল্পের শহরে পরিণত হয়েছে, লুট শিল্পের জায়গায় চলে এসেছে। এক একটা করে ফাউন্ড্রি, সেগুলো বন্ধ হওয়ার জায়গায় চলে গেছে, বন্ধ হয়ে গেছে। আপনি কারখানা করবেন কি করে? কারখানার মধ্যে যদি জল ঢুকে থাকে 4 মাস, আপনার গাড়ি কারখানার মাল নিয়ে যাবে কি করে? মানুষ বাড়ি ঘরে ঢুকবে কি করে যদি জল হয়ে থাকে? এখান থেকে বদল চাইছেন সাধারণ মানুষেরা, সচেতন মানুষেরা। তিনি গরিব হন, তিনি মধ্যবিত্ত হন, তিনি সচ্ছল হন। বস্তিবাসীদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, তাদের তো টুপি পরিয়ে তৃণমূল ভোট নিত। খাটের ওপরে উঠে রান্না করে, আকাশ মেঘ করলে তারা ঠাকুরের কাছে জপ করে, যে কারণ খাটের ওপর জল চলে আসবে। সাপ আর মানুষ একসঙ্গে থাকে বহু জায়গায়। এখান থেকে পরিবর্তন চাইছেন। দলমতের বাইরে গিয়ে প্রত্যেকটি মানুষ চাইছে। আমরা এর আগে কংগ্রেসের সরকারকে দেখেছি, বামফ্রন্ট সরকারকে দেখেছি, চোর তৃণমূলকে দেখলাম। ভারতবর্ষে 28টি রাজ্যের মধ্যে 20টি রাজ্যের মানুষ, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আদিবাসী জনজাতি সবাই, তারা তো কেউ নির্বোধ নয়, তাই না? যে শুধু একমাত্রই পশ্চিমবঙ্গের মানুষ সঠিক বোঝে আর বাকিরা মূর্খতা তো নয়। পশ্চিমবঙ্গের মানুষ জানেন কিভাবে আমাদের মূর্খ বানিয়ে রেখে দেওয়া হয়েছিল, ভয় আর ভীতি আর লুঠের ভোটে আর ভুয়ো ভোটে। এইবারের নির্বাচনে তারা এই সমস্ত কিছুকে ঝেড়ে ফেলে নিজেদের প্রাণ, পরিবার এবং আগামী প্রজন্মকে বাঁচাবার জন্য বিজেপিকে সরকারে নিয়ে এসে পরিষ্কার বাকি ভারতবর্ষের 20টি রাজ্যের মতো নিজের রাজ্যটাকে অন্যভাবে সাজাতে চাইছে। হাওড়াও সেই একই কথা বলছে, শিবপুর সেই একই কথা বলছে। দাদা, আপনি যে পার্টির প্রার্থী হয়েছেন, সেই পার্টির প্রার্থী অভয়ের মা রত্না দেবনাথ, তাকে নিয়ে বামেরা বলছে যে রাজনীতি করছেন করুন, কিন্তু দয়া করে যারা আন্দোলন করেছিল তাদের অপমান করবেন না। ঠিক আছে, অপমান করতে গেছি, আশ্চর্য কথা তো। অভয়ের মানে কি অপমান করছে? অভয়ের মা বাড়ি বাড়ি গিয়ে অপমান করেছে। সূর্যকান্ত মিশ্রকে, বিমান বসুকে বাড়িতে বাড়িতে গিয়ে টু কি বলে অপমান করেছেন উনি। নমস্কার। কেউ কাউকে অপমান, মিথ্যা কথা বলছে ওরা, এই সমস্ত কথাবার্তা বলে যাতে সিপিএম বলে কথাটা কাগজে ছাপা হতে পারে, লোকের কানে যেতে পারে, হতাশায় ভুগে এই সমস্ত কথাবার্তা বলছে। নমস্কার। তামান্নার মা, সেও তো দাঁড়িয়েছেন, তাতে কি হয়েছে? আমরা কোনো কথা বলেছি? প্রত্যেকটি মৃত্যু দুর্ভাগ্যজনক, প্রত্যেকটি মৃত্যু তৃণমূলের পরিকল্পিত ষড়যন্ত্রে হয়েছে। তথ্য প্রমাণ লোপাট করেছে, মানুষের মুখ বন্ধ করেছে। আচ্ছা আচ্ছা, বাস। তো তাই বামেরা কি বললো এটা নিয়ে আপনারা মাথা ঘামাচ্ছেন কেন? দাদা, আমি এই বিষয়ে তোমার একটা কথা বলো। তুমি বলে তামান্নার মায়ের প্রসঙ্গ, বামেদের পক্ষ থেকে পরিষ্কার স্টেটমেন্ট, তামেরা এই তামান্না একেবারে রাজনৈতিক হত্যা হয়েছে, তার পরিবার সিপিএম সমর্থক ছিল বলে
বোমা মারা হয়েছিল, কিন্তু অভয়ের এটা রাজনৈতিক করতে হলো, আবার বোকা বোকা, পার্টির সমর্থন। আবার মিথ্যে কথাবার্তা বলা। তৃণমূলের কুলাঙ্গারা বোম ছুড়েছিল, এদিক ওদিক না তাকিয়ে তাতে একটি বাচ্চা মেয়ে মারা গেছে। হ্যাঁ, ভেবেছে দেখতে পাবে। তো বামেরা নিজেদের প্রাসঙ্গিক করার বিরাট চেষ্টা করছে। আমি বলবো যে একটু সঠিকভাবে মানুষকে বোকা বানিয়ে তো তারা শূন্য হয়ে গেছে। সাপোর্ট চাই সবার। তাই যেভাবে ওরা শূন্য হয়ে গেছেন, এই ফর্মুলা থেকে একটু বেরিয়ে আসতে বলবো। খারাপও তো লাগে, একটা লোক শূন্য পেয়ে বসে আছে, কিন্তু কি করে চাঁদে পটল চাষ হবে কুণাল ঘোষ এবং সিপিএম তারা জানে, এত জানে। তাই বলবো যে একটুখানি মানুষ কিভাবে ভাষা শুনতে চান সেই ভাষায় কথা বলুন না, তাহলে তো ভালো হয়। অভয়ের মা শাড়ি পরেছেন, পাড়ে লেখা মেরুদণ্ড বিক্রি নেই, এদিকে বিজেপির কাছে কি বিক্রি হয়ে গেলেন অভয়ের মা, এই প্রশ্ন সোশ্যাল মিডিয়া। আরে বাবা, সিপিএম এর প্রার্থী হয়নি কেন, এই নিয়ে ওদের রাগ হয়েছে। দুস্থদের অনেক সময় রাজনৈতিক ভাবে যারা দুস্থ তাদের এই সব সমস্যা, হতাশায় ভুগছে বামেরা। এইভাবে কখনো পর্যন্ত একজন মাকে ছোট করে বাঁচা যায় না। সাপোর্ট চাই সবার। অভয়া তিলোত্তমার মৃত্যুর সময়তে পরিষ্কার সিপিএম ওই ঘটনাটাকে আঁকড়ে ধরে নিজেরা বেঁচে উঠবার চেষ্টা করেছিল। রাস্তা আন্দোলন খুঁজে পেয়েছিল, এই তো ইস্যু আন্দোলনে নাম্বার, সেটা ফলপ্রসূ হয়নি। ফলত তাদের একটা রাগ ছিল। ফলত এই ধরনের কথাবার্তা বা উক্তি অভয়া বা তিলোত্তমার মাকে নিয়ে, যা সিপিএম এর যে নীচ মানসিকতা, হতাশাগ্রস্ত মানসিকতা, সেটারই বহিঃপ্রকাশ। তারা এটা না করলে ভালো। বারবার কেন আমি মানে নিজে চাই একটা তো আসন কেউ পাক। এই সমস্ত বন্ধ করলেই দেখবেন তারা সত্যি কথা বললে, ভুলভাল কথাবার্তা না বললে, সর্বজ্ঞানী ব্রহ্মা হয়ে বসে আছেন এইরাম কুপমন্ডুকতার জায়গা থেকে বেরিয়ে এলে তারা নিশ্চয়ই একটা আসন পাবে, তাদের হতাশা কাটবে। একটা পেয়ে গেলে তারা দেখবেন ভালো হয়ে মানে গেছে। শূন্য থেকে এক হবে। হ্যাঁ, যদি এইসব বন্ধ করে, আচ্ছা, না হলে হবে না। নাহলে কেন হবে? লোকের মাথা গরম করছে। ওরা নিজেরা ফেল করে আর বলে মানুষ বোকা, মানুষ বুঝলো না। সব মানুষের প্রবলেম। ওরা কি মহামানব নাকি? দাদা, একটুখানি আপনি দাঁড়ান, আমার বুথের মধ্যে আমি একটাই লাস্ট কোশ্চেন করবো, আর না, না, একটাই করবেন লাস্ট আপনি, কোশ্চেন। অবশ্যই। বেরিয়ে যাবো দাদা, ওই জন্য মেন জায়গাটা সেটা। যাচ্ছি। দাদা, একটাই লাস্ট কোশ্চেন, একটু যাবো please। দাদা, একেবারেই শেষ প্রশ্ন। এখানে পুরো সিস্টেম পরিবর্তন করতে হবে, যেমনটা কথা বলে জানতে পারলাম, আপনার সাথে এতক্ষণ ঘুরলাম। সাপোর্ট চাই। কি বলবেন শিবপুরবাসীর উদ্দেশ্যে? একটাই কথা, যে বাস আপনাদের যন্ত্রণা মুক্তির সময় চলে এসেছে। যে সংকল্প আপনারা নিয়েছেন এই চোরটাকে হাঁটাবার জন্য, এই টোটাল অচল সিস্টেমকে পরিবর্তন করবার জন্য, বিজেপির হাত দিয়ে যে নতুন সূর্যোদয় দেখতে চাইছেন, সেখান থেকে আপনাদের সব অন্ধকার দূর হবে। কি সমস্যা ভালো করে জেনে নিন। সব জায়গায় রয়েছে, প্রত্যেকটা জায়গাতে, গলির সামনে, গলির মুখে, বাড়ির ভেতরে, প্রত্যেকটা জায়গাতেই জল চলে আসে। প্রত্যেকটা জায়গাতেই, মানে বিশেষ করে অন্তত ড্রেনের কাছাকাছি যে বাড়িগুলো, ড্রেন তো আর ড্রেন নয়, দুদিন পরেই ড্রেন পরিষ্কার নদী হয়ে গিয়ে সামান্য বৃষ্টি হয়ে গেলেই আপনার ঘরে, আপনার বেডরুমে ঠাকুর গাছ। ঘরের ভেতরে জল? হ্যাঁ, ঘরের ভেতরে না, জল ঢুকে যায় আর কি, ঘরের ভেতরে জল। মানে আকাশ মেঘ দেখলে আমরা সবসময় টেনশন। ড্রেনের জলটা যায়, তাই তো? পুরো ড্রেন পাঁকের জল। যে রাজনৈতিক দলেরই সমর্থক হন না কেন, কেউ চাইবে যে ড্রেন, পাঁক, গু, মুতের জল আমার বেডরুমে, আমার ঘরে ঢুকুক, রোগ জীবাণু ছড়াক? কেউ চাইবে? যারা তৃণমূলের টোটালি টাকা তোলার সিস্টেমে রয়েছে, এই 20% ধরনের, 10% ধরনের জীবাণু ছাড়া 80% মানুষ তারা কেউই চায় না। অধিকাংশ মানুষ মুখ খুলতে গিয়ে ভয় পায় যে রাস্তায় বেরোলে মারবে, কিন্তু তারা জানেন না যারা মারবে তারা এখন ড্রেনে চুপতে চলেছে কদিনের মধ্যে। দুর্ভাগ্যজনক। পরিবর্তন চাইছেন আপনারা? নিশ্চয়ই পরিবর্তন চাইছি। রুদ্রনীলাকে সাপোর্ট করছে? 100 বার। হাওড়া ছেলে advantage। আমাদের যদি এ হয় নিশ্চয়ই। হ্যাঁ, এইভাবে জল যায় ঘরের ভেতর। এখন ধরে নিন জুম আপনার করো। ভাগ্যটা ভালো, তোমরা জলটা এখনো দেখেননি। নাহলে রোজ এটা ঘরের ভেতর।